আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, ছদ্মযুদ্ধ বা প্রক্সি ওয়ার। হ্যাঁ, মানে যেখানে বড় দেশগুলো সরাসরি না লড়ে অন্য কাউকে দিয়ে নিজেদের কাজ হাসিল করে, তাই তো? একদম। আমাদের কাছে বেশ কিছু সূত্র আছে, সেগুলো ঘেটেই আজকের আলোচনা। আমরা দেখব ইরানের প্রক্সি নেটওয়ার্ক, এর ইতিহাস, দক্ষিণ এশিয়ায় এর প্রভাব। আর বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, মানে রয়ের ভূমিকা আর রাজনৈতিক পালাবদল নিয়ে যা জানা যাচ্ছে সেটাও তো থাকছে। অবশ্যই। লক্ষ্য হল এই সূত্রগুলো থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বোঝা কিভাবে এই অদৃশ্য লড়াইগুলো আসলে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে বা প্রভাবিত করছে। আচ্ছা, শুরু করা যাক ইরানকে দিয়ে। তথ্য অনুযায়ী ইরানের এই যে রেজিস্ট্যান্স অক্ষ, এটা তো বেশ ছড়ানো। হুম। রেজিস্ট্যান্স অক্ষ, সূত্রগুলো বলছে এটা মূলত মার্কিন আর ইসরায়েলি প্রভাব মোকাবিলার জন্য তৈরি একটা জোট, তাই না? ঠিক, ইরান এটা ব্যবহার করে, মানে প্রথমত তাদের বিপ্লবের আদর্শ ছড়াতে, আবার দেখুন আঞ্চলিক প্রতিপক্ষ, মানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, এদের আটকাতেও চায়। আর সরাসরি যুদ্ধ এড়িয়ে প্রভাব বাড়ানোটাও তো একটা বড় কারণ। অবশ্যই, এটাকে তো সূত্রগুলো বলছে অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, মানে শক্তি কম হলেও অন্য কৌশলে প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখা। আচ্ছা, এই নেটওয়ার্কে ইরানের মূল খেলোয়াড় কারা, মানে কাদের মাধ্যমে কাজটা করে? দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত লেবাননের হেজবুল্লাহ, মানে খুবই বিশ্বস্ত আর শক্তিশালী একটা সহযোগী হিসেবে বলা হচ্ছে। আর ইয়েমেনের হুথিরা, তাদের কথাও তো আসছে। হ্যাঁ, হুথি আনসার আল্লাহ গোষ্ঠী, এরাও খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে লোহিত সাগরে এদের তৎপরতা। এটা তো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য বেশ উদ্বেগের কারণ হয়েছে। হুম। এছাড়া আর কি আছে, ইরাক বা সিরিয়ার? হ্যাঁ, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ, সিরিয়ার আসাদ সরকারও সমর্থন পায়। এমনকি গাজার হামাস আর পিআইজেও আছে। কিন্তু হামাস তো সুন্নি, ইরান শিয়া হয়েও তাদের সমর্থন দিচ্ছে। ঠিক, একটা সূত্রে এটাই বলা হয়েছে। মানে এটা আসলে কৌশলগত সম্পর্ক, যাই পুরো নেটওয়ার্কের জটিলতাটা তুলে ধরে। বুঝলাম। আচ্ছা, এই যে প্রক্সি যুদ্ধ, এটা তো নতুন কিছু না, তাই না? না, ইতিহাসে তো এমন আরও উদাহরণ আছে। একদমই নতুন নয়। তথ্যসূত্রগুলোতে দেখুন শীতল যুদ্ধের সময়ের কথাই বারবার আসছে। যেমন ধরুন কোরিয়া যুদ্ধ বা ভিয়েতনাম। হ্যাঁ হ্যাঁ, আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নে ঢোকা। ঠিক, এগুলো সবই তো ছিল বড় শক্তিগুলোর, মানে একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন বা চীনের, অন্যের মাটিতে নিজেদের প্রভাব বিস্তারের লড়াই। এই একই ধারা কি দক্ষিণ এশিয়াতেও দেখা যায়? মানে আমাদের অঞ্চলের কি অবস্থা? অবশ্যই দেখা যায়। আফগানিস্তান তো যা বলছিলেন কয়েক দশক ধরেই প্রক্সি যুদ্ধের আখড়া, পাকিস্তান নিজেই দেখুন, শিয়া সুন্নি সংঘাত। যেখানে সৌদি আরব আর ইরানের ছায়াযুদ্ধের একটা প্রভাব আছে বলে মনে করা হয়। হ্যাঁ, সূত্রগুলো সেদিকেই ইঙ্গিত করছে। আবার বালুচিস্তান নিয়েও তো ইরান আর পাকিস্তান একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে বিদ্রোহীদের মদদ দেওয়ার। আর কাশ্মীর ইস্যু তো আছেই, ভারত পাকিস্তানের বহু পুরনো একটা প্রক্সি রেষারেষি। ঠিক, এই দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটেই কিন্তু বাংলাদেশের বিষয়টা আসছে, বিশেষ করে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ভূমিকা নিয়ে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার কথা তো আমরা জানি, কিন্তু সূত্রগুলোতে পরবর্তী সময়ের কিছু অভিযোগের কথাও তো বিস্তারিত আছে। হ্যাঁ, সেটাই, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ। যেমন ধরুন আওয়ামী লীগকে ভারতের বন্ধু আর বিএনপিকে ততটা নয়, এরকম একটা ধারণা তৈরি করার চেষ্টার কথা বলা হচ্ছে। এমন অভিযোগও নাকি আছে যে আওয়ামী লীগকে বিভিন্ন সময় সমর্থন দিয়েছে আর জামায়াতে ইসলামী বা হেফাজতে ইসলামের মতো দলগুলোর প্রভাব কমাতে চেয়েছে। সূত্রগুলোতে এসব অভিযোগের উল্লেখ আছে, যদিও ভারত সরকার সব সময় এগুলো অস্বীকার করে এসেছে। এই প্রেক্ষাপটেই তো ২০২৪ সালে ছাত্র আন্দোলন আর তারপরের ঘটনাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক, কোটা সংস্কারের দাবি দিয়ে শুরু হয়েও সেটা খুব দ্রুত সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। আর তারপর সূত্রগুলো কি বলছে? সূত্রগুলো বলছে ব্যাপক সহিংসতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এটা তো আসলেই একটা নাটকীয় পরিবর্তন। পুরো অঞ্চলের ভূ রাজনীতির জন্য এর মানে কি দাঁড়াতে পারে? সেটাই এখন বড় প্রশ্ন। শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ উষ্ণ ছিল, এটা তো সূত্রগুলোতে স্পষ্ট। এখন এখন নতুন সরকারের সাথে সম্পর্ক কেমন হবে?
ভারত কিভাবে দেখছে বিষয়টাকে, আবার চীনই বা কি করবে? এই বিষয়গুলোই এখন দেখার। অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যতে নির্বাচিত সরকারের সঙ্গেই বা সম্পর্ক কোন দিকে যায়। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, দেখা যাচ্ছে প্রক্সি যুদ্ধ আর গোয়েন্দা তৎপরতা এগুলো আসলে খুব জটিল আর শক্তিশালী বিষয়। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে ইরানের কৌশল থেকে শুরু করে দক্ষিণ এশিয়ায় ভারত-পাকিস্তান দ্বন্দ্ব বা বাংলাদেশের রয়ের কথিত ভূমিকা আর সাম্প্রতিক পরিবর্তন, সব মিলিয়ে এর প্রভাব কিন্তু অনেক গভীর। আর এই কৌশলগুলো একদিকে যেমন কিছু দেশকে হয়তো কৌশলগত সুবিধে দেয়, অন্যদিকে কিন্তু আঞ্চলিক অস্থিতিশীলতা আর মানবিক সংকটও তৈরি করে, এটাও মাথায় রাখতে হবে। সরবরাহকৃত তথ্যগুলো থেকে এটাই স্পষ্ট হচ্ছে যে এই অদৃশ্য শক্তিগুলো, মানে ইরানের প্রক্সি নেটওয়ার্ক হোক বা দক্ষিণ এশিয়ায় গোয়েন্দা তৎপরতা কিংবা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ, এগুলো সবই ভূরাজনীতি খেলার খুব গুরুত্বপূর্ণ অংশ। একদম। আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে, যা হয়তো শ্রোতারাও ভাবতে পারেন। বাংলাদেশে যে ক্ষমতার পালাবদলটা হলো এবং এই ধরনের যে গোপন কৌশলগুলোর কথা আমরা আলোচনা করলাম, এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে? এটা কি ভবিষ্যতে এই অঞ্চলের জোট আর প্রতিদ্বন্দ্বিতার সমীকরণকে নতুন করে সাজাবে?